আচ্ছা, আমরা ক্লাস শুরু করতেছি। ওকে, তোমাদের আজকের ক্লাস লেসন 17 আর লেসন 18। তোমাদের বলা হয়েছিল যে মিড টার্মের পরে যে ক্লাসটা নেব ওটার উপরেই আমি মানে সেদিনই ক্লাস টেস্ট নিব। তো আজকে আমরা ক্লাস টেস্ট নেব। আজকে লেসন 17 আর 18 শেষ করব। এটা থেকে তোমাদের ক্লাস শেষে ক্লাস টেস্ট হবে। যেভাবে মিড টার্মের আগে তোমরা একটা ক্লাস টেস্ট দিয়েছিলে অলরেডি, সো সেইভাবেই ক্লাস টেস্ট হবে। এবং ক্লাস টেস্টের ব্যাপারে প্রত্যেকে যে পেজগুলোতে তোমরা ক্লাস টেস্ট দিবে সেখানে তোমরা অবশ্যই নিজেদের রোল মানে আইডি এবং নাম দুইটা প্রথমে প্রত্যেক পেজে লিখে দিবে। এটা সবার জন্য কমন। কেউ যদি এটা না করে তার সেই পেজটা আমি অ্যাকসেপ্ট করব না, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একজনেরটা আরেকজনের কপি করে বা আরেকজনের তার দেয়া মানে ছবি তুলে সেটা দিয়ে দেয়, এটা হয়। সো এটা যেহেতু পরীক্ষা, সো এটা করা যাবে না। সবার নাম এবং আইডি প্রত্যেক পেজের উপরে থাকবে। ওকে, আমি ক্লাস আগে নিচ্ছি, তারপর আমি তোমাদের ক্লাস সম্পর্কে যে কথা বাকি থাকে তো সেটা পরে বলবো। ওকে, আমাদের লেসন 17 এ যেটা আছে সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন। তো আমরা অলরেডি ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলাটা দেখেছি। তো এটা ইনভার্স, যেমন আমাদের দেখা যাচ্ছে ওখানে এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য ওয়াই এর মানটা বের করতে হইতো। এক্ষেত্রে ঠিক মানে উল্টাটা হবে। ল্যাগ্রেঞ্জের সময় আমাদের এক্স এর ভ্যালুগুলো নিয়ে আমরা মান বের করতাম, এবার আমরা ওয়াই এর মানগুলো নিয়ে এক্স এর মান বের করব। এরকম কিছু একটা পদ্ধতি। তো এখানে লেখা আছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন সম্পর্কে লেখা হয়েছে, ওটা তোমরা অলরেডি জানো। ল্যাগ্রেঞ্জ মেথড ইনভার্স সেটা হচ্ছে এটা। This procedure is similar to Lagrange interpolation formula, the only difference being that x is assumed to be expressible as a polynomial in y. আগেরটা উল্টা ছিল, মানে x কে আগেরটা বের করতাম আমরা y এর মান, এবার আমরা বের করব x এর মান, মানে ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট ইনভার্সের ব্যাপারে যেমন হয় যে if y equal to f of x থাকলে আমরা ইনভার্সের জন্য বের করি কি x is equal to f inverse y যেমন বের করি, সেই নিয়মটাই এখানে। তো এখানে সূত্রটা দেওয়া আছে x is equal to y minus y1 divided by y minus y2 ডট ডট। আগের মতো, শুধুমাত্র এখানে পজিশনটা চেঞ্জ হয়েছে। এখানে ছিল y equal to x minus x1 x minus x2 এভাবে ছিল, এবার x is equal to জাস্ট পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। আমরা एग्जांपले গেলে পার্থক্যটা দেখতে পাবো। আগের মতোই, আগে যেমন এখানে y নট ছিল এখানে x নট হয়েছে। তো যখন x নট থাকবে তখন পরিবর্তনটা কি আসবে সেটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, এখানে x নট হবে, হ্যাঁ x নটই হবে। আমরা একটা एग्जांपल দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সূত্র এটা, আর एग्जांपल দেখলে আশা করি ক্লিয়ার হবে সবাই। দেখো एग्जांपल 1 এ বলা হয়েছে the following table gives the value of x and y, find the value of x corresponding to y is equal to 12 using Lagrange technique। তো এখানে y is equal to 12 মানে x এর মানটা বের করতে বলছে যখন y এর মানটা 12 হয়। আমাদের সাধারণত বের করতে হয় x এর একটা ভ্যালু দেওয়া থাকে, সেই অনুসারে y এর মানটা বের করতে হয়। তো এখানে সিমিলার জিনিস, y এর একটা ভ্যালু দেওয়া থাকলে সেখান থেকে আমি x এর ভ্যালু বের করতে পারি কিনা সেটার জন্য একটা ফর্মুলা এটা। ওকে, তো যেমন এখানে দেখাই যাচ্ছে 9.8 আছে, 13.4 আছে। তো নিশ্চয়ই এইখানে কিছু একটা ভ্যালু y is equal to 2 এর জন্য হবে 2.8 থেকে 4.1। তাহলে x এর মান যেটা আসবে সেটা 2.8 এর পর থেকে 4.1 এর আগের মধ্যে কোনো একটা মান আমরা পাবো হয়তো। তো আমরা সূত্রে আমরা প্রথমে এখানে যেহেতু ল্যাগ্রেঞ্জের একটা সুবিধা আছে যে ল্যাগ্রেঞ্জের ইনভার্স করো বা ল্যাগ্রেঞ্জের ফর্মুলা করো, সেখানে টেবিলটা লাগতেছে না। আমরা আগেও দেখিয়েছি যে টেবিলের আমার দরকার হয় না এখানে। আর এবং এটা এমন না যে এটার হতে হবে যে এটা মানে কি বলে ইকুয়াল ইন্টারভাল হতে হবে, এরকম কোনো নির্দিষ্ট নাই, মানে বাধ্যবাধকতা নাই। অবশ্যই আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা পারফেক্টলি ইউজ করা যায়। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে সূত্র আছে এই সূত্রে যে মানগুলো দরকার সেই মানগুলো আমরা বের করে নিব। তো যেহেতু x নট এর মান দরকার আছে, x1 এর মান দরকার আছে, x2 এর দরকার আছে, যেগুলো x এর মানও দেওয়া আছে, x নট থেকে x এর যতগুলো মান দেওয়া আছে, y নট থেকে y n বা যত পর্যন্ত আছে মানগুলো আছে সবগুলো আমরা লিখে নিব, কারণ আমাদের এখান থেকে কোনটা মান ইউজ করতে হবে সেটা আমরা সূত্রে অ্যাপ্লাই করব। তো x নট এর মান দেওয়া আছে 1.2, x1 x1 এটা হচ্ছে x1, এটা x2, এটা x3, এটা x4, x5। সিমিলারলি y নট, y1, y2, y3, y4, y5 লেখা আছে, এখান থেকে নেওয়া হয়ে গেছে 19.6 লাস্টে y5 এর মান। তো এবার আমাদের বের করতে হবে y এর মান, যেহেতু আমাদের বলা আছে 12, y is equal to 12 করবে, তাহলে আমরা x এর মান বের করব। তো দেখো এখানে সূত্র কিন্তু আগেরটা
এই যে যে সূত্রটা আছে ঠিক এই সূত্রটাই অ্যাপ্লাই করছি। x x এর তো আমরা জানি না, y এর মান আমরা জানি 12, y1 এর মান দেখেছি, y2 এর মান দেখেছি, এখন yn মানে হচ্ছে y5 পর্যন্ত আছে। x0 এর মান আমরা বের করেছি, x1 এর মান বের করেছি, এইভাবে করে x2 এর মান বের করছি, এইভাবে ডট ডট যতটুকু লাগবে আমরা বের করে নিয়েছি অলরেডি। তো এই দেখো এখানে সব, এখানে কিন্তু অনেক বড় ক্যালকুলেশন, খেয়াল করে দেখো x5 পর্যন্ত আছে, তার মানে 5টা যাইতে হবে আমাদের শিওর থাকে, মানে x5 মানে হচ্ছে 6টা ঘর আছে এখানে, x0 x1 x2 x3 x4 x5 মানে 6টা, তার মানে 6টা কিন্তু ভাগ হবে এখানে। দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে কিন্তু বেশ বড় ক্যালকুলেশন। এখানে কিন্তু তেমন কোনো সূত্র, খুবই একটা সিম্পল সূত্র, আমরা ল্যাগ্রেঞ্জের যে সূত্রটা দেখেছি সেইটাই এখানে, বাট ল্যাগ্রেঞ্জের মতো এখানে কিন্তু এটা অনেক মানে বড়ভাবে ইমপ্লাই করা হইতেছে, মানে 6টা লাগতেছে, ঠিক আছে। বাকি এখানে y এর মান y1 এর মান সব তো এখানে দেওয়াই আছে, শুধু ক্যালকুলেশনটা তোমাদের ঠিক হতে হবে। এখানে মেইন কথাই হলো আমার ক্যালকুলেশন যেন ভুল না হয়। সূত্র খুবই ইজি, আমরা সবই সূত্র জানি, ল্যাগ্রেঞ্জের যে ফর্মুলাটা দেখছি সে সূত্র যেটা এটাও তাই একই, শুধু এখানে y x ছিল আগেরটাই, এবার শুধু y হয়ে গেছে, আর কোনো পার্থক্য নাই। আর এখানে ইভেন টেবিলও বানাইতে হইতেছে না। মেইন কথা হচ্ছে এই যে ক্যালকুলেশনটা, এই বড় ক্যালকুলেশনটা খুব সাবধানের সাথে ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে। এবং দেখা গেল যে আমরা x এর মান পেলাম 3.55, চেক করে দেখো এর মানটা কিন্তু আমরা বলেছিলাম যে 2.8 থেকে 4.1 এর মধ্যে হতে হবে, এবং আমরা সেটা কিন্তু পেয়েছি, 3.55 কিন্তু এটার মধ্যে আছে, অর্থাৎ y = 12 এর মানটা এটার মধ্যেই হবে। তো এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জের ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। সূত্রে তেমন কোনো পার্থক্য নাই, x এর আগে ছিল y এর ক্ষেত্রে x এর ভ্যালুর মাধ্যমে বের করতাম, এবার x এর মান বের করব y এর ভ্যালুর সাপেক্ষে, এবং সেক্ষেত্রে x0 x1 এগুলোরও ভ্যালু আছে, তার মানে x0 থেকে xn পর্যন্ত, y0 থেকে yn পর্যন্ত, এই দুইটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো কারো কোনো সমস্যা আছে কিনা এই ফার্স্ট এক্সাম্পলটা বুঝতে? আমি কিন্তু আবারও বলতেছি, আমি এখন ক্লাস শেষে কিন্তু তোমাদের পরীক্ষা নিব, সো যদি সমস্যা থাকে এখনই বলো, কারণ এখনই দেখে রাখতে হবে। সো তোমাদের কিন্তু পরীক্ষা শেষে তারপর কিন্তু তোমাদের এই লেকচারটা হয়তো বা পাবো, এর আগে তো লেকচারটা দেওয়া সম্ভব হবে না আমার, কারণ তোমাদের এখন আমি বলেছি সাইলেন্ট টেস্ট, সো আমি ক্লাসে যেটা পড়াবো সেটা অনুসারে পরীক্ষা। সো প্রথম এক্সাম্পলটা, আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এখানে এক্সাম্পল 2 আছে, অ্যাপ্লাই ল্যাগ্রেঞ্জ ফর্মুলা ইনভার্সলি টু obtain a root of the equation f of x is equal to 0 given that f of 30 এর মান দেওয়া আছে, f 34 এর মান দেওয়া আছে, 38 42 এই মানগুলো দেওয়া আছে, বের করতে হবে y এর মান এখানে 0 দেওয়া আছে, তাহলে x এর মানটা বের করতে হবে। কখন x এর মানে কোন মানের জন্য y এর মান 0 হবে? এখানে দেখো y এর মানগুলো দেওয়া আছে -30 -13 3 and 18, তার মানে দেখা যাচ্ছে কি -13 আর 3 এর মধ্যে 0 আছে, তার মানে 34 থেকে 38, তাহলে y এর যে মানটা বা f of x এর যে মানটা পাবো সেটা অবশ্যই 34 থেকে 38 এর মধ্যে হবে, তার মানে 34 থেকে বড় 38 থেকে ছোট, এর মধ্যে একটা কোনো মান হবে আমাদের। তো এটা অনেক ছোট আছে, কারণ এখানে আমাদের ঘর আছে 1টা 2টা 3টা 4টা, আগেরটা যেমন 6টা ছিল এবার 4টা আছে, ইজিলি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তার মানে x0 এর মান আছে 30, x1 এর মান আছে 34, x2 এর মান আছে 38, x4 এর মান আছে, সরি x3 এর মান আছে 42। সিমিলারলি y0 এর মান -30, y1 এর মান -13, y2 এর মান হচ্ছে 3 আর y3 এর মান হচ্ছে 18 দেওয়া আছে সবগুলোই। আমাদের বের করতে হবে y এর মান যখন 0, মানে এখানে y = 0 দেওয়া আছে, কারণ 0 আর x এর মানটা বের করতে হবে। সো এখানে বলাই আছে, আবার লিখে দেওয়া আছে, ইজ ইকুয়াল টু ফাইন্ড x corresponding to y f of x = 0, তার মানে y = 0 দেওয়া আছে, টেকিং y = 0 ল্যাগ্রেঞ্জ ফর্মুলা গিভস। তো এখানে যেহেতু 4টা আছে তো আমাদের x3 পর্যন্ত নিলেই হচ্ছে। তো দেখো এখানে x0 এরটা প্রথমে লিখেছি x1, তারপর x2 x3, 4টা হয়েছে। 4টা লিখে আমরা জাস্ট সূত্রগুলো বসাই দিছি, মানগুলো তো দেওয়াই আছে, y এর মান 0 আছে সেই অনুসারে বসাবো, বসাই দিলে দেখো এখানে 37.23। তো এটা অবশ্যই কিন্তু দেখো 37.23 পেয়েছি x এর মান, দেখো এখানে 34 থেকে 38 আছে। সো আমরা বলেছিলাম যে অবশ্যই পাবো 34 এর থেকে বড় কিন্তু 38 এর থেকে ছোট, তো সেরকমই পেয়েছি 37 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ 38 এর থেকে ছোট।
তো খুব ইজিলি এটা করতে পারবা, জাস্ট ক্যালকুলেশনের ব্যাপারটা। ক্যালকুলেশন এই যে আছে এখানে কিন্তু দেখতে অনেকটা ইজি লাগতেছে। যদি কোনো কারণে ক্যালকুলেশন ভুল হয়ে যায় তার কিন্তু মার্কিং এমন না যে আমার সূত্র ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ক্যালকুলেশনে ভুল হয়েছে। আমি বারবার বলতেছি যে এখানে কিন্তু মেইন হলো ক্যালকুলেশন। ক্যালকুলেশনে যদি কেউ ভুল করে রাখে তার সূত্র যতই হোক ই হোক মার্কিং হয়তো পাবে, বাট আশানুরূপ পাবে না। অন্য ক্ষেত্রে যেমন পাওয়া যায় আশানুরূপ, যেমন আমাদের একটা হইলো মনে করো আমাদের সূত্র ঠিক আছে, মানগুলো বসানো ঠিক আছে, কিন্তু আমার অ্যান্সারে দেখা যাচ্ছে যে আমি ভুল করে ফেলছি, তাহলে কিন্তু সেটা মানে অ্যাকসেপ্টেবল এখানে হবে না। কারণ এখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মেইন কাজ হচ্ছে যে আমাদের সাংখ্যিক বিশ্লেষণ, দ্যাট মিনস আমাদের ক্যালকুলেশনটা খুবই পারফেক্ট হতে হবে। সো আমি আবারও বলতেছি এখানে সূত্র তোমাদের হাতে থাকবে, সব মান দেওয়া থাকবে, বাট তোমাদের মেইন যেটা থাকবে এই যে অংশটুকু, এই পোর্শনটুকু খুব ইম্পর্টেন্ট। এই ক্যালকুলেশন দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব ইজিলি করে দেওয়া হয়েছে। তোমরা যখন ক্যালকুলেটর করবা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একটা মাইনাসের সমস্যা কারো হচ্ছে, তো তাহলে কিন্তু দেখা যাচ্ছে যদি এখানে -3 আর -18 গুণ করে যদি কেউ এখানে মাইনাসই উপরে বসাই দেয় তাহলে হয়তো দেখা যাবে তার মানে ক্যালকুলেশন সে হয়তো ধরতেও পারবে না, কিন্তু দেখা যাবে যে তার অ্যান্সার যেটা আসবে 1 পয়েন্ট সামথিং বা 37 এখানে চলে আসবে -37 বা -100 এরকম চলে আসবে। তো দেখা যাবে কি আকাশ পাতাল ভুল। তো আমার মেইন কথা হচ্ছে এখানে মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের এক্সাক্ট একটা ভ্যালু আনা, যেটা থেকে আমার সাংখ্যিক বিশ্লেষণের মাধ্যমে। তো এখানে কিন্তু তোমার ক্যালকুলেশনের ভুলটা মানে হচ্ছে মারাত্মক ভুল। মানে অ্যান্সার তুমি করছো তোমার সব ঠিক আছে কিন্তু অ্যান্সার ধারে কাছেও আসে নাই, শুধুমাত্র একটা মাইনাসের পার্থক্যের জন্য, এরকম কোন একটা পার্থক্যের জন্য এরকম অনেক বড় ভুল হয়ে যেতে পারে। সো মেইন কথা হচ্ছে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করাটাই এখানে মেইন কাজ। ওকে, আমি আর এখানে এক্সারসাইজ আছে, এখান থেকে আমি হয়তো বা একটা ম্যাথ দিব। তো প্রথম ক্লাস আমাদের আজকে যেটা ছিল সেটা হচ্ছে, আমি আবারও প্রথম থেকে একটু দিয়ে আসি যেহেতু তোমাদের এটা ভিডিওটা এখন দেওয়া হবে না। সো লেসন 17 এ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। এর আগে আমরা প্রথমে এই মিড টার্মের পরেই কিন্তু আমরা দেখেছি যে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলাটা আমরা পড়েছি। তো ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা আর ল্যাগ্রেঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। যেমন আমাদের একটা জিনিস ছিল y = f of x আর ইনভার্সটা হয় মানে x = f ইনভার্স y, ওই জিনিসটাই পার্থক্য। যেমন এক ক্ষেত্রে y = m of x ছিল, আর এক ক্ষেত্রে x = f ইনভার্স y। তো এক ক্ষেত্রে আমরা মানটা বের করেছি y এর, আরেক ক্ষেত্রে আমরা মান বের করতেছি x এর। তো ইন্টারপোলেশন আমরা যেমন আগেরটা দেখেছি y এর ভ্যালু বের করতাম যখন ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, আর এখানে আমরা যে মানটা বের করব সেটা হচ্ছে y এর সাপেক্ষে x এর মান বের করব। মানে y এর যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, আমরা কিন্তু এই ধরনের মানে টপিকস একটাও করিনি। আমরা সাধারণত দেখতাম y এর ভ্যালুগুলো দেওয়া মানে x এর ভ্যালু দেওয়া আছে, এই x = এটা হলে y এর মানটা কত হবে বা f of x এর মানটা কত হবে সেই মানগুলোই আমরা দেখতাম। বা 1981 সালের জনসংখ্যা পর্যন্ত দেওয়া আছে, 1985 সালের জনসংখ্যা কত হবে। আমরা সাধারণত ইনপুট নিয়ে কাজ করতাম, আউটপুটের নিয়ে কাজ করা হচ্ছিল। এই ইন্টারপোলেশন ইনভার্স ইন্টারপোলেশনটা প্রথম দেখতেছি আমরা। এখানে সূত্র দেওয়া আছে, দেখো আমরা আগেরটা বের করেছিলাম y = এখানে x - x1 এরকম থাকতো, কিন্তু এখানে ইনভার্সের জন্য সূত্র হচ্ছে x = y - y1 y - y2 ডট ডট। এখানে yn পর্যন্ত বলতে y5 পর্যন্ত যদি থাকে 5টা যাবে, y5 পর্যন্ত লিখতে, তারপর y - y3, তারপর y - y4 y - y5 পর্যন্ত যাবে, আর সাথে থাকবে এখানে x0, এখানে x1, এখানে x2, এভাবে করে ডট ডট। এরপরে আমি एग्जांपल দেখিয়েছি, দেখো প্রথমে দেখানো আছে y = 12 এর জন্য বের করতে বলা হয়েছে। আমাদের সাধারণত থাকতো যে এরকম x এরকম যদি x = 4.5 হয় তাহলে y এর মান কত হবে এরকম বের করতে বলা হতো জেনারেলি আমরা যেগুলো শিখে আসছি। এই ফার্স্ট কিন্তু আমরা দেখতেছি y এর জন্য দেওয়া আছে মানগুলো, x এর মানটা বের করতে বলা হয়েছে। y = 12 হলে x এর মানটা কত হবে, এটাই হচ্ছে মেইন কথা। সো এখানে আমাদের x0 এর মান 1.2, x1 এর মান হচ্ছে 2.1, এখানে দেওয়া আছে এই সবগুলো মান। তারপর সিমিলারলি y0 এর মান হচ্ছে 4.2, এটা দিয়ে সবগুলো লিখবো। তারপর হচ্ছে y = 12 হলে যে তোমাদের বের করতে বলা হয়েছে y = 12, তো y এর মানটাও দেওয়া আছে। তারপর এই সূত্রটা বসায় দিব। দেখো এখানে কিন্তু বেশ বড় একটা জটিল ক্যালকুলেশন আছে। মেইন ক্যালকুলেশন ঠিক থাকলে এবং চেক করার ব্যাপারটাও আছে, যেমন 3.5 আসছে, আমাদের চেক করে দেখতে হবে যে এটার মধ্যে আছে কিনা। যেমন এটা আমাদের এখানে আছে, আমাদের বের করতে গেছে y = 12, এখানে 9.8 থেকে 13.4, তার মানে অবশ্যই এই জায়গায় আছে। তাহলে x এর মান যেটা পাবো 2.8 এর থেকে বড় কিন্তু 4.1 থেকে ছোট। সো আমরা পেয়েছি
সো আমরা যেটা পেয়েছি সেখানে ক্যালকুলেশন করে দেখো 3.55, যেটা 2.8 এর থেকে বড় কিন্তু 4.1 এর থেকে ছোট। সিমিলারলি एग्जांपल 2 সম্পর্কে আলোচনা আমি করেছি। एग्जांपल 2 তে এখানে আগেরটা আমাদের 6টা দেওয়া ছিল, এবার 4টা দেওয়া আছে। এভাবে x = 0, তার মানে এখানে y এর মান আছে 0, x এর মানটা বের করতে হবে। এখানে x এর মানগুলো হচ্ছে 30, 34, 38 এন্ড 42। আর y এর মান হচ্ছে y0 এর মান হচ্ছে 30, y1 এর মান হচ্ছে -13, y1 এর y2 এর মান হচ্ছে 3 আর y3 এর মান হচ্ছে 18। তো যেহেতু আমাদের 0 এর জন্য বের করতে বলা হয়েছে, দেখো এখানে -13 থেকে 3 এর মধ্যে 0 আছে, তার মানে f(34) মানে x এর মান 34 থেকে x এর মান 38 এর মধ্যে একটা মান বের হবে। অবশ্যই যে মানটা বের করব সেটা 34 থেকে 38 এর মধ্যে একটা মান হতে হবে। ওকে, মান বসায়া দিলাম, চারটা সূত্র ছোট হয়ে গেল, সূত্রটা পাইলাম 37.23 হুইচ ইজ 34 এর থেকে বড় বাট 38 থেকে ছোট। তো পেয়ে গেলাম আমরা এটা এখানে। এখানে এখানে এক্সারসাইজ আছে, এখানে হয়তো প্রথম এক্সারসাইজটা আমাদের লাগবে না কারণ এটা আমার করাইছি, সেটাই এখানে লেখা হয়ে গেছে। অথবা 2 অথবা 3 এটা থেকে যে কোনো একটা আমি দিব। ওকে, এটা আমাদের ফার্স্ট লেসন ছিল। সেকেন্ড লেসনে আমি যাচ্ছি। ফার্স্ট লেসন সম্পর্কে কারো কোনো জানার কিছু থাকলে বলতে পারো। স্যার আমি স্যার গত লেসনগুলো স্যার মিস করছিলাম, মানে অসুস্থ ছিলাম স্যার। তো ওই গত লেসন মিস করলে গত লেসনে তো ভিডিও দেওয়াই আছে। আমি জানতাম না স্যার, সূত্রটা একটু 1 মিনিটে বুঝাই দিলে ভালো হতো স্যার। গত লেসন বলতে আগের লেসন তো আমি ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের, সেটা আমি এখন সূত্র বুঝলাম না। তো তুমি সেটা ভিডিও দেখো, ভিডিও দেখলেই তো হচ্ছে। আজকে তো পরীক্ষা নিব আমি শুধু আজকের লেসনের উপরেই, আগের লেসনে তো পরীক্ষা নিচ্ছি না। তারপর সমস্যা হলে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করো, যেহেতু ক্লাস নিচ্ছি এখন। ওকে স্যার। ওকে, লেসন 18 যেটা আমরা দেখব সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। সো আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখে আসছি, আমরা কিন্তু 3টা পোর্শনে বিভক্ত করতে পারি আমাদের লেসনগুলোকে। আমি 3টা পোর্শনে প্রথমে বলেছিলাম, প্রথমে আমরা ডিফারেন্স মেথডগুলো দেখব, সেটা আমাদের অলরেডি দেখা লেসন 17 পর্যন্ত শেষ। এরপর নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এবং সর্বশেষে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, 3টে টপিকস দেখব। তো আমরা প্রথমে এখন নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা সম্পর্কে জানবো। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, আমরা সিম্পল ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় জানো অলরেডি। সো এবার নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা কি করব সেটা দেখবো আমরা। Numerical differentiation is a process of calculating the derivatives of a function with the help of a given set of values of that function. তার মানে নিউমেরিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার আছে, ডেরিভেটিভটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করব। আমরা যেমন ডিফারেন্সিয়েশনে দেখেছি, যেমন d/dx অফ x², এটাকে করলে আমরা অলরেডি বলে দিতাম যে 2x হবে ডিফারেন্সিয়েশন করলে। তো এটা কিন্তু আমরা কি করতাম, অ্যানালাইটিক্যালি করতাম, মানে আমাদের সূত্র আছে, সূত্রতে বসায় দিচ্ছে, সেটা হয়েছে। বাট এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু আমরা পাইছি কিনা বা এটা আমাদের যে নিউমেরিক্যালি ঠিক আছে কিনা, সাংখ্যিকভাবে ঠিক আছে কিনা, সেটা কিন্তু আমরা জানতাম না। ওটা ছিল অ্যানালাইটিক ভাবে আমরা সলিউশন করতাম। আমরা যেটা জেনেই আসছি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, সিম্পলি তোমরা যেগুলো করেছো সেটা ছিল তোমাদের অ্যানালাইটিক্যালি ডিফারেন্সিয়েশন, অ্যানালাইটিক্যালি ইন্টিগ্রেশন ছিল। সেখানে কিন্তু নিউমেরিকের কোনো ব্যাপারটা ছিল না, ক্যালকুলেশনের কোনো ব্যাপার ছিল না। সেখানে মেইন ছিল আমরা কিছু মূল নিয়ম বা যে কোনো উপায়ে আমরা সূত্র পাইছি, সূত্র বসায় অ্যান্সার বসায় দিচ্ছি, এটাই ছিল আমাদের কাজ। তো এখানে ডিফারেন্সিয়েশনে যেটা দেখবো, সেখানে কিন্তু আমাদের মেইন কাজটা হবে ক্যালকুলেশন করা। আমি প্রথমেই বারবার একটা কথাই বলি যে আমাদের মেইন কাজ হচ্ছে এখানে ক্যালকুলেশন করা, যেটা আমাদের সূত্রের কিছু নাই। সূত্র আমরা হয়তো বা একটা থাকবে, সেটা নরমাল সূত্র, সেইখানে বারবার আমরা পরতে পরতে এক একটা ক্যালকুলেশন পার্ট দিব, তারপর আমরা পাবো। এটাই আমাদের মেইন উদ্দেশ্য এখানে। ওকে, যাই হোক, if the function y equal to f of x is given by a set of value of equidistance value for the independent value of x, then we should use the interpolation formula. তো আমরা এখানে ইন্টারপোলেশন ফর্মুলার মাধ্যমে ডিফারেন্সিয়েশন করব। if the derivative is required at the point near the beginning of the value
we will use Newton forward interpolation formula. তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যে আমরা কোন কোন ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য বেটার হবে। যেমন প্রথম দিকে যদি কোনো ভ্যালু বের করতে চাই তাহলে আমাদের সেজন্য নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এটা কিন্তু আমরা আগেও বলে আসছি প্রথম থেকে। যেমন প্রথম দিকে কোনো ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমরা নিউটন ফরওয়ার্ড, ইন্ডিনিং এর দিকে মানে শেষের দিকে কোনো ভ্যালু বের করতে হলে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এই দুটো সবচেয়ে বেস্ট প্রথম এবং শেষে বের করার জন্য। আর মিডলে বের করার জন্য তো আমরা বেশ কিছু সূত্র দেখেছি। নিয়ার দ্য মিডল ভ্যালু উই উইল ইউজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা কিন্তু প্রথমেই নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দেখেছি, এরপরে কিন্তু গাউস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দেখেছি, ওটা কিন্তু নিউটন ফরওয়ার্ড অবলম্বন করে করা হয়েছে। এরপরে আমরা সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের দেখেছি যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা দেখেছি, তারপর আরো বেশ কিছু দেখেছি যে লাস্টের দিকে, ওগুলো কিন্তু আমাদের সেন্ট্রাল ডিফারেন্সের দেখেছি বেশ কিছু আমরা। তো দেখি এখানে আমরা কোনটা করতে পারি। আমাদের there are several formula regarding Newton difference formula. Derivatives obtained by Newton forward difference, derivative obtained by Newton forward difference আবার একটা নিউটন ইন ডেরিভেটিভ ইউজিং স্ট্রিলিং ফর্মুলা, রিসার্চ অন এক্সট্রাপোলেশন মেথড। এগুলো অনেকগুলো লিখেছি, হয়তোবা সবগুলো আমরা দেখবো না এখন। আমরা হয়তোবা নিউটন ফরওয়ার্ড ডিফারেন্সটাই মেইনলি আমরা ফোকাস করব। মেইনলি নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স থেকেই অনেক ডিফারেন্সিয়েশন গুলো করে ফেলানো যায়। তো আমরা জানি অলরেডি নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, এটা আমাদের জানা আছে। নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা এইচ a প্লাস ইউএইচ। এখানে a কেন লেখা হয়েছে, এখানে যদি x প্লাস ইউএইচ ধরি, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা জানি যে f অফ x আর f ড্যাশ x এর মধ্যে একটা পার্থক্য আছে, কি মাঝখানে যে ডিফারেন্সটা থাকে এটা বের করতে হয়। আমাদের যে মূল নিয়মের সূত্র ছিল ডিফারেন্সিয়েশন, যদি f ড্যাশ x থাকে সেটা সূত্রটা এরকমই ছিল, f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এটা কিন্তু আমাদের সূত্র ছিল, যেটা মূল নিয়মের সূত্র। তো সেখানে কিন্তু আমরা করতাম কি x প্লাস h, এখানে x প্লাস h তার মানে কি নির্দিষ্ট একটা h দ্বারা বোঝাচ্ছি ইন্টারভ্যাল, একটা ইন্টারভ্যাল পর পর আমরা দেখতাম, মানে ডিফারেন্স বের করতাম উপরে, আর নিচে যে সেই ডিফারেন্সটা ইন্টারভ্যালটা লিখতাম। তো সেইখানে যেটা আমরা করেছি সেটা আমাদের ছিল সেই জিনিস, ডিফারেন্সের ব্যাপারটা আছে। এক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে f অফ a প্লাস ইউএইচ ইজ ইকুয়াল টু f অফ a প্লাস ইউ ডেল f অফ a। ডেল f অফ a কিভাবে বের করবা জানো, u মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কয়ার f অফ a। আমাদের ওই ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটাই লিখছি, এখানে জাস্ট একটু ঘুষায় লেখা হয়েছে, কারণ এখন আমাদের এটাকে ডিফারেন্সিয়েশনের সূত্র নিতে হবে। তো খেয়াল করে দেখো, প্রথমটা আমাদের আগের যে সূত্রটা আছে সেটাই লেখা হয়েছে, এখানে f অফ a লেখা হয়েছে, তার মানে আমাদের চেঞ্জ হয়ে গেছে তা না। এবার এটা আমাদের f অফ a না লিখে f অফ x দিয়েও করা যাইতো, বাট f অফ x দিয়ে করি নাই, কারণ আমাদের একটা ফাংশন আছে। খেয়াল করে দেখো u দিয়ে কেন করা হয়েছে। সো f ড্যাশ x এইটাই আমাদের মেইন দরকার, কারণ আমাদের তো ডিফারেন্সিয়েশন করতে হবে, আমাদের তো আর ডিফারেন্স বের করতে হবে না বা x এর মানও বের করতে হবে না, এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে। এর সূত্র হচ্ছে df ডিভাইডেড বাই du ইনটু du বাই dx। এখন df বাই du এর মানটা আমরা বের করতে পারি। তো df f এর মানটা কি আছে, f অফ a প্লাস uh, এটাকে যদি করো তাহলে আমরা পাবো 1 বাই h। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের সূত্র হচ্ছে এইটা, f dash x is equal to 1 by h df by du। এটা মনে রাখলেই আমাদের হবে সূত্রটা। তাহলে f dash x এর সূত্র হচ্ছে 1 by h into df by du, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা এখানে ম্যাথমেটিক্যালি কিভাবে ইউজ করব, h মানে তো জানি ইন্টারভ্যাল, f তো ফাংশন ভ্যালু থাকবে, u হচ্ছে এখানে যে অংশটা থাকবে যে u into u, p যেটা আমরা বের করেছিলাম সেই p হচ্ছে এখানে u লিখছি আর কি, ঠিক আছে, ওই একই জিনিস। তো আমরা एग्जांपल এখানে সিমিলারলি আমাদের সূত্র যদি করি 1 বাই s, এখানে সূত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখাচ্ছি एग्जांपल আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করে একটু দেখি। ওকে, যাই হোক, আমাদের ওখানে যেটা আছে তারপরে f ড্যাশ x যেটা আছে, এখানে যদি f হবে, f এর মানটা বসাই দিই, আমাদের f এ তো আমার দেওয়াই আছে, দেখো f a প্লাস us এর মান যেমন এখানে দেওয়া আছে সেই মানটা যদি এখানে বসাই দিই, ডিফারেন্সিয়েশন করলে আমরা সূত্র পাবো লাস্টে 1 বাই s তো রইলো, ডেল f অফ a প্লাস টুয়াইস u মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ডেল স্কয়ার f অফ a 3u স্কয়ার মাইনাস 6u প্লাস 2 ডিভাইডেড বাই 6 ডেল কিউব f অফ a
প্লাস 4u কিউব মাইনাস 18u স্কয়ার প্লাস 22u মাইনাস 6 ডিভাইডেড বাই 24 del 4 f অফ a। এটা কিন্তু কিছুই না, এই যে 2u মাইনাস 1 এটা কেমনে আসছে সেটা তোমরা এখানে দেখতেই পারো। এখানে এটা যদি গুণ করো তাহলে কি আসে, u স্কয়ার মাইনাস u থাকে, তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাও, টুয়াইস u মাইনাস 1, কারণ u কে ডিফারেন্সিয়েশন u এর সাপেক্ষে করলে 1 পাবো, সেইটাই লেখা হয়েছে এই যে এখানে টুয়াইস u মাইনাস 1। তারপরে একটা যেটা আছে দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, সেটা লেখা হয়েছে নিচে। এটা যদি গুণ করো তাহলে কি পাও, u স্কয়ার মাইনাস u, আবার যদি এটা দিয়ে গুণ করো তাহলে u কিউব, এইভাবে যেটা পাও 3u কিউব থাকলে 3u স্কয়ার, সেটা দেখো 3u স্কয়ার মাইনাস 6u প্লাস 2। তো ওই প্রত্যেকটাকে এইভাবে ডিফারেন্সিয়েশন করলে এই এক একটা আসে আর কি। এরপরে যদি কোনোটা del 5 f অফ a আসে তাহলে সেটা কিভাবে করবা সেটা তোমরা জানো, যেমন এখানে del 4 আছে, তাহলে পরেরটা কি হবে, u into u minus 1 u minus 2 u minus 3 তারপর u minus 4। এটা প্রথমে গুণ করতে হবে, গুণ কইরা তারপর সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে u এর সাপেক্ষে, যেটা পাবা সেটা। আর নিচে ফ্যাক্টোরিয়াল যেমন 4 আছে, পরেরটা 5 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। সো এটা হতে পারে, এটাই সূত্র মেইনলি f ড্যাশ x নির্ণয় করার। তারপরে যদি f ডাবল ড্যাশ x করা হয় সেক্ষেত্রে আমাদের কি সূত্র হবে সেটাও এখানে লেখা হয়েছে। তাহলে হয়ে যাবে 1/u স্কয়ার হয়ে যাবে তখন ডেল স্কয়ার f অফ a। তাহলে এখান থেকে f ড্যাশ a আর তখন থাকতেছে না, কারণ ওই একবার এক একটা কমতেছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম তারপর প্রথমে আমরা কিন্তু দেখতাম এখানে ছিল f অফ a ছিল, এইটা a, যখন ডিফারেন্সিয়েশন করব তখন আর f অফ a থাকতেছে না, তখন এই f ড্যাশ ডেল f অফ a তে চলে গেছে। তারপর দুইবার ডিফারেন্সিয়েশন করলে তখন f অফ a ডেল f অফ a থাকবে না, শুরু হয়ে যাবে ডেল স্কয়ার f অফ a থেকে। তিনবার ডিফারেন্সিয়েশন করলে ডেল কিউব দিয়ে শুরু হবে, এভাবে আস্তে আস্তে এক একটা বাদ হতে থাকে। যেমন ডিফারেন্সিয়েশনে দেখতাম ডেল স্কয়ার ইউ স্কয়ার মানে x স্কয়ার থাকলে কি হয়ে যেত, প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে টুয়াইস x হয়ে যেত, পরের বার ডিফারেন্সিয়েশন করলে শুধু 2 হয়ে যেত। তার মানে কি আস্তে আস্তে x এর পাওয়ার কমতে থাকতো এক একটা। সেম সিমিলারলি এখানেও ডিফারেন্স এক একটা করে কমতে থাকে। যাই হোক, আমাদের দুইবার ডিফারেন্সিয়েশনের সূত্রটা এখানে লেখা আছে, ডেল স্কয়ার f অফ a তারপরে u মাইনাস 1 ডেল কিউব f হবে। এখানে জাস্ট এই সূত্রগুলো আমরা করেছি, তো এখানে জাস্ট দেখে নেবে, আমি আর এখানে আলোচনা তেমন একটা করলাম না, তোমরা এটা দেখে নিও, সূত্র দেওয়া আছে। যদি আমাদের এখানে y ড্যাশ দিয়ে লিখি তাহলে এটাকে একটু, ইফ উই রাইট y ইকুয়াল টু f অফ x ডট f অফ a প্লাস nh ইজ ইকুয়াল টু yn দিয়ে যদি করি, আমরা f অফ x না দিয়ে যদি y দিয়ে করি, তো yn দিয়েও তো আমরা করেছি। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম, ডেল dy বাই dx x ইজ ইকুয়াল টু x নট 1/s ডেল y নট মাইনাস হাফ ডেল স্কয়ার y নট প্লাস 1/3 ডেল কিউব y নট মাইনাস 1/4 ডেল 4 y নট, এভাবে। অথবা ডেল স্কয়ার এটা থাকে যদি এইটা। তো আমাদের এখানে দুইটা টপিকস আছে, আমরা কোনটা সূত্র ইউজ করব আমরা অঙ্ক দেখে বুঝবো। আমি দুইটা সূত্রই আলোচনা করব, জাস্ট এখানে সূত্রগুলো লেখা থাকবো, আমি কোন সূত্রটা ইউজ করতেছি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। প্রথম যে সূত্রটা অ্যাপ্লাই করছি সেটাই প্রথমে অ্যাপ্লাই করব। Fine example, find the first derivative of the function tabulated below at the point x is equal to 50। x is equal to 50 এর জন্য বের করতে হবে, মানে আমাদের প্রথমেই বলেছি যে নিউটন ফরওয়ার্ড ইউজ করব কি, মানে যদি ইনিশিয়াল ভ্যালু থাকে প্রথম দিকের ভ্যালু। এখানে কিন্তু আবার এমন না যে 50 দেওয়া আছে 50.5 এর ভ্যালু বের করতে হবে, তা না, ওটা ছিল তো আমাদের x এর মান বের করার জন্য বা y এর মান বের করার জন্য। এখানে আমরা একটা নির্দিষ্ট যে পয়েন্টগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম সময় সেই পয়েন্টেই আমরা ডিফারেন্সিয়েশন করব। যেমন এখানে ইনিশিয়াল পয়েন্ট আছে 50 পয়েন্টে বের করতে বলা আছে, এখানের জন্য y ইজ ইকুয়াল টু দেওয়া আছে x টু দি পাওয়ার 1/3। আমরা জানি কি x টু দি পাওয়ার 1/3, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আমরা কি পাবো সেটা কিন্তু আমরা জানি। সেই মানগুলো আমাদের 50 এর জন্য বের করে কিন্তু আমরা এরকম একটা কাছাকাছি মান পাবো। আমরা মানটা ঠিক আছে কিনা সেটা চেক করার সময় তখন দেখবো আমরা। Okay, since we required at dy by dx at x is equal to 50, which is near beginning of the table, we'll use Newton forward formula. আমরা জানি যে প্রথমেই বলেছি ফরওয়ার্ড ফর্মুলা কখন ইউজ করব। সো প্রথম কাজ আগের মতোই নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের মতো আমাদের টেবিলটা তৈরি করতে হবে ডিফারেন্সের, ফরওয়ার্ড ডিফারেন্সের। এটা নিয়ে আমি আর আলোচনা করব না, এই টেবিল তো তোমরা অনেক আগে শিখছো, সেই টেবিলটা এখানে দেওয়া হয়েছে। সো এই টেবিলটা ক্রিয়েট করে নিবা তোমরা। এবার আমাদের সূত্র, যেহেতু dy বাই dx এর মান বের করতে বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয় না যে f অফ x এর মান, এখানে কিন্তু dy বাই dx এর মান বের করতে বলা হয়েছে। সো আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করার জন্য আমাদের যে সূত্রটা আছে দেখো খেয়াল করো, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি।
এই যে dy by dx is equal to 1 by s del y naught plus 2icu minus 1 by 2 del s square y naught। ওই যে প্রথম সূত্রটা এখানে y naught তারপর y naught প্রত্যেকটাই y naught থাকবে, কারণ হচ্ছে আমাদের জানি যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনে কি আমরা প্রথম যে ভ্যালুটা থাকে সেটাই আমরা নিই। তো সূত্র অনুসারে বসাই দিলাম। এখানে h is equal to 1 কেন পাইলাম, এইখানে দেখো 51 52 53 54, তার মানে ডিফারেন্স h এর মান 1 আছে। ইউ এর মানটা বের করতে হবে, ইউ এর মান হচ্ছে 0 এখানে না। ইউ এর মান কিভাবে বের করছে, ইউ এর মানটা বের করে নিবে তোমরা। আমরা জানি যে ইউ এর মান আমাদের তো দেওয়াই আছে। দেখো 0 কিভাবে আসছে, আমাদের সূত্র ছিল কি x - x naught ডিভাইডেড বাই h। তাহলে x এর মানও আছে 50, x naught এর মানও আছে 50 ডিভাইডেড বাই 1 which is u is equal to 0 ই পাই আমরা। আমরা কিন্তু u এর মানটা আগে যেমন p এর মানটা বের করছি x - x naught ডিভাইডেড বাই h, সেই সেম সূত্র এখানে। তো সেখানে এক্ষেত্রে আগেরটা যেমন এরকম থাকতো, যেমন x এর মানটা থাকতো যদি 50 থাকতো x নট এর মান, তো আমার মানটা বের করতে হতো এরকম 52 এ 50.5 এরকম একটা মান বের করতে হতো। কিন্তু এখানে তো সেটা না, এখানে তো আমাদের যেটা আছে সেটাই বের করতে হবে ইনিশিয়ালিতে, কারণ এটা তো ডিফারেন্সিয়েশন, এটা তো আর x এর মানের জন্য বের করা না। তো আমরা সেভাবে u এর মানটা বের করে নেব। 0 যেহেতু পাইছি 0 বসাই দিলে সূত্রটাই যে 0 বসাই দিয়েছে x = 50, এই মানগুলো সব বসাই দেওয়া হয়েছে। এই মানগুলো আমরা জানি, যেমন ডেল y নট এর মান কোনটা, ডেল স্কয়ার y নট এর মান কোনটা। যেমন ডেল এখানে হচ্ছে y নট এর মান হচ্ছে, y নট এর মান দরকার নাই কারণ যেহেতু একবার ডিফারেন্সিয়েশন হলে y নটটা বাদ হয়ে যায়। ডেল y নট এর মান হচ্ছে এটা 0.0244, ডেল স্কয়ার y নট এর মান হচ্ছে -0.0003, আর ডেল কিউবের তো 0ই আছে। সো মানগুলো বসাই দিই। এই যে মানগুলো পরবর্তীতে এই যে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিলে যেটা অ্যান্সার পেয়েছে এটা 0.02455। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার এটি সকেজ আনসার টেবিলে যাব নাকি? হ্যাঁ স্যার, এই যে 50 51 52 এইগুলো x নট x1 এইভাবে সিকোয়েন্সলি আসতেছে স্যার। এটা সিকোয়েন্সিয়ালি এটা দেওয়াই আছে তোমাদের, দেখো খেয়াল করে। আর তারপরে এই ডেল স্কয়ার এটা x নট এইভাবে কি পরপর আসতেছে স্যার এগুলো? কোনটা এইগুলো? ডেল ওয়াই ডেল স্কয়ার, এটা তো তোমাদের নিউটন ফরওয়ার্ড যেটা ইন্টারপোলেশন ফর্মুলা আমি পড়িয়েছি প্রথমে, সেখানেই বলা আছে যে ফার্স্ট ডিফারেন্স সেকেন্ড ডিফারেন্স। হ্যাঁ ওইখানে এই যে মানগুলো এই 0.244 এইটা x নট তারপর এটা x1 এইভাবে আসতেছে স্যার। হ্যাঁ x2 এইটা যেমন এটা মাইনাস এই y এর ক্ষেত্রে দেখবা এই যে 3.70484 মাইনাস 3.6840, এটা করলে এটা আসবে। এই দুটার ডিফারেন্স, এই দুটার ডিফারেন্স এই দুটার ডিফারেন্স এই দুটার ডিফারেন্স এভাবে। সিমিলারলি যখন ডেল স্কয়ার করব তখন কি এইটা মাইনাস এইটা করলে যেটা আসবে সেটা, এটা মাইনাস এইটা করলে এইটা, এটা মাইনাস এইটা করলে এইটা, এইভাবে। এরপরে এইটা মাইনাস এইটা করলে 0 আসবে, প্রত্যেকটা 0 আসছে এইভাবেই। এটা তো আমরা প্রথমেই দেখেছি নির্ণয় করার সূত্র। ডিফারেন্স মানে কি? ইন পয়েন্ট মাইনাস স্টার্টিং পয়েন্ট। তো এইটা হচ্ছে এই দুটার ক্ষেত্রে খেয়াল করলে এটা ইন পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। এভাবে করেই আমরা ডিফারেন্স বের করেছি, ফার্স্ট ডিফারেন্স সেকেন্ড ডিফারেন্স। এটা আগেই পড়া হলো। এইটা না স্যার, এই যে 0. একটা মান 0.244 এইটা কি ডেল y2 অন স্যার? এটা ডেল y নট এর মান হচ্ছে এইটা, এটা হচ্ছে ডেল y1 এর মান, এটা হচ্ছে ডেল স্যার এই 1 2 3 এইভাবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে y নট, প্রথমটা হচ্ছে নট, তারপরটা 1, তারপর এইভাবে। এখানে তো শুধু নটটাই আমার দরকার, কারণ এখানে ডেল y নট এর মান দরকার, ডেল স্কয়ার y নট এর মান দরকার সূত্র হইতে, যেমন ডেল y নট, ডেল স্কয়ার y নট, ডেল কিউব y নট, এইভাবে যতটা দরকার সে কয়টা নিব আমরা। এই যে বসাই দিছি, বসাই দিলে অ্যানসার চলে আসছে। ওকে, আমি আরেকটা एग्जांपल দেখি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে given a cubic polynomial with the following data, x দেওয়া আছে, এভাবে x দেওয়া আছে, এর মানগুলো দেওয়া আছে। find dy by dx and d square y by dx square। তার মানে ফার্স্ট ডিফারেন্স চাইছে, সেকেন্ড ফার্স্ট ডিফারেন্সিয়েশনও চাইছে, সেকেন্ড ডিফারেন্সিয়েশনও চাইছে at x is equal to 0। তার মানে স্টার্টিং পয়েন্টে এই যে x is equal to 0 এর জন্য আমাদের দুইটা ডিফারেন্সিয়েশন দেখাতে হবে। প্রথমে ফার্স্ট ডিফারেন্সিয়েশন, তারপর সেকেন্ড ডিফারেন্সিয়েশন। সো আমাদের প্রথম কাজ হচ্ছে ডিফারেন্স টেবিল নির্ণয় করা। এই যে ডিফারেন্স টেবিল x y
ডেল ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, থার্ড ডিফারেন্স, এভাবে করব। তাহলে আমাদের এখানে ওয়াই নট এর মান 5, ডেল ওয়াই নট এর মান হচ্ছে 1, ডেল স্কয়ার ওয়াই নট এর মান হচ্ছে -4, ডেল কিউ ওয়াই নট এর মান হচ্ছে 12। এই মানগুলো আমাদের লাগবে ফার্স্ট ডিফারেন্সিয়েশনের জন্য। তো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ গিভেন বাই, এটা লিখলাম। প্রথমে আমাদের পি এর মানটা ওই এইখানে এক একটা বইতে এক এক রকম দিছে আর কি, বুঝছো? এখানে পি দিয়ে করছে, আমি আবার ইউ দিয়ে করছি। তোমরা আইদার, আমি প্রথমেই তোমাদের বলছি তোমরা পি ধরেও করতে পারো, ইউ ধরেও করতে পারো। সো এক একটা বইতে এক এক রকম ধরছে, তোমরা পিও ধরতে পারো, ইউ ধরতে পারো। এখানে যেমন পি মানে হচ্ছে x - x0/h, ওখানে দেখেছি u = x - x0 ডিভাইডেড বাই h, সেম জিনিস। আবার অনেক সময় সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের সময় দুটাই লাগে, পিও লাগে, ইউ লাগে। অনেক সময় এইটাই যায় কন্ট্রাডিকশন যেটা আছে তোমাদের ক্রিয়েট হয়, যে কোনটা পি ধরছি কোনটা ইউ ধরছি। তুই একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে এটা এইভাবে হবে কিনা, তো ওইটা ওইভাবেই আসছে, যে মানে আইদার পিও ধরা যায়, ইউ ধরা যায়, সেই জন্য। তো আমার ফার্স্ট ডিফারেন্স এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, এটা দেখো এখানে কিন্তু আমাদের given a polynomial with the data find divided by, এখানে কিন্তু খুব ইজিলি এটা করে দিয়েছে। এটা কিন্তু মানে আসলে আমি মানে এই एग्जांपलটা আমি বাদ দিচ্ছি যেহেতু, কারণ এটা বলা হয়েছে যে dy/dx নির্ণয় করাটা আমি শিখতেছি। এখানে যে কাজটা করছে, প্রথমে পলিনোমিয়ালটা বের করছে। তোমরা পলিনোমিয়াল নির্ণয় করার সূত্র অলরেডি জানো, আগে যেমন পলিনোমিয়াল করেছো, এই যে y = 2x³ - 8x² + 7x + 5, এটা তোমরা অলরেডি শিখেছো। যখন পলিনোমিয়াল বের করতে হয় তখন কি বলেছিলাম আমি, x যে অংশটা থাকে, যেমন p * p - 1, ওইখানে x এর অংশটুকু থেকে যায়। যেমন এইখানে পি আসছে, তাই না? পি মানে হচ্ছে কি, এই যে x - x0, ওইখানে x0 এর মানটা বসবে, কিন্তু x এর অংশটা খালি থেকে যাবে, তখন p এর মানটা x এ কনভার্ট হয়ে যাবে। তো এখানে সেই কাজটা এখানে করা হয়েছে, এটা তোমরা আগেও দেখছো। পলিনোমিয়াল বের করতে অঙ্ক আমরা অ্যাসাইনমেন্ট দেখেছি যে পলিনোমিয়াল যখন বের করতে হয় তখন p এর মানটা x এ রাখতে হয়, এবং x এ রাখার উপায় একমাত্র হলো x যে মানটা আছে, p মানে আমরা জানি x - x0 ডিভাইডেড বাই h, তো ওইখানে x0 এর মানটা বসাবো আর h এর মানটা বসাবো, x টা ঠিক থাকবে। সেইখান থেকে আমরা এখানে পলিনোমিয়াল বের করতে পারি। এরপরে যে কাজটা করা হয়েছে অ্যানালাইটিক্যালি করে দেওয়া হয়েছে, যেটা আমি অ্যাকসেপ্ট মানে মানে আমরা যেটা আমাদের মানে আমরা চাচ্ছি না। সো সেই হিসাবে আমি এই एग्जांपलটাকে মানে উইথড্র বলতে গেলে উইথড্র করতেছি, ঠিক আছে? স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে স্যার dy/dx এর যে ভ্যালুটা বের করছে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভস এর ভ্যালু বের করছে, কিন্তু হ্যাঁ। সূত্র তো স্যার সেকেন্ড ডেরিভেটিভস এর জন্য আরেক আলাদা সূত্রই দেয়া আছে। না না, আমি এই एग्जांपलটা কেন, আমি তো বলতেছি এই एग्जांपलটা আমি উইথড্র করতেছি, তার মানে হচ্ছে এই एग्जांपलটা আমি যে নিয়মে তোমাদের শিখাতে চাচ্ছি সেটা এখানে করে নাই, এটা সিম্পলি করছে। দেখো এখানে পলিনোমিয়াল বের করা হয়েছে, তারপর পলিনোমিয়ালটাকে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এটা তো তোমরা জানো যে 2x³ - 8x² + 7x + 5, এটাকে ডিফারেন্সিয়েশন করলে তো এটাই পাবা, x⁴n এর সূত্র, যেটা আমরা ডিফারেন্সিয়েশনে অ্যানালিটিক্যালি দেখে আসছি, সেটা অ্যাপ্লাই করে এখানে বের করছে। তো এটা হচ্ছে কিন্তু শর্টকাট, এটা আমরা যাইতে চাচ্ছি না। সো সেই কারণে বলছি যে এই एग्जांपलটা আমি মানে তোমাদের উইথড্র করতেছি, এটা আমি দেখাচ্ছি না, পরে एग्जांपलটা দেখাচ্ছি। ওই এই एग्जांपलটা যেটা করছে সেটা আমাদের মানে ওকে, যাই হোক, দেখি এখানে পরেরটাও কি সেটা করছে না। এই দেখো পরেরটা ঠিক আছে, আমি যেটা চাচ্ছি সেটাই এখানে আছে। তোমাদের আমি एग्जांपल 2টা তোমরা বাদ দিও, ঠিক আছে? एग्जांपल 2টা যে নিয়মে করছে সেই নিয়মটা করা যাবে, বাট সেই নিয়মটা আমাদের মানে এক্সাক্ট হচ্ছে না। আমরা প্রথমে পলিনোমিয়াল বের করে শর্টকাট বের করে ফেলেছি, যে পলিনোমিয়াল পেয়ে গেছি, তারপর তো অ্যানালাইটিক্যালি ডিফারেন্সিয়েশন করতে পারি, বাট সেটা আমরা করব না। আমরা পলিনোমিয়াল না বের করে আমরা এইভাবেও করতে পারি, সেটা এখানে দেখানো হচ্ছে। দেখো, ফাইন্ড y'1, তার মানে y'1 এর মান বের করতে বলা হয়েছে। ফর দ্য ফলোইং ডাটা পয়েন্টস ফর দ্য পলিনোমিয়াল, এটা দেওয়া আছে x 0 2 4 6 8 দেওয়া আছে, y এর জন্য বের করা হয়েছে। তো ফাইন্ড y'1 কনস্ট্রাক্টেড দ্য টেবিল, প্রথমে টেবিল বের করব। এই টেবিল তো আমরা আলোচনা আগেও করেছি, এই টেবিলটা থাকবে del 4 পর্যন্ত আছে। সো টেবিলটা ক্রিয়েট করে নিবে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। এর পরের কাজ হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। যাই হোক, এটা আমাদের
আমাদের এগুলো দরকার নাই, আমাদের এই যে ক্যালকুলেশন করছে এগুলো দরকার নাই, কারণ আমরা তো জানি যে dy বাই dx ইকুয়াল টু dy বাই dp dp বাই dx। ওটা তো আমরা প্রথমেই সূত্রে বলছি যে dy বাই dp ইজ ইকুয়াল টু 1 বাই h, এটা আমরা জানি। আমাদের তো এই 5 নাম্বার থেকে করলেই হচ্ছে, কারণ প্রথমেই আমরা সূত্র পাইছি, এই সূত্রটা তো আমরা পেয়ে গেছি একবার ডিফারেন্সের জন্য, সেই সূত্রটা আমরা এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। তো এখানে h এর মান আমরা জানি, ডেল y নট এর মান, এগুলো সব বের করব। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের p এর মানটা বের করা, তাই না? p এর মানটার জন্য x নট, আর x এর মান 1 আছে, x নট এর মান আছে 0 প্রথম ভ্যালুটা, h এর মান আছে 2। এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে 2 ডিফারেন্সে যাচ্ছে, 0 2 4 6। তো ইকুয়াল ইন্টারভ্যাল, অবশ্যই নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ইকুয়াল ইন্টারভ্যালের জন্য। তো এখান থেকে p এর মানটা বের করছি ইজ ইকুয়াল টু 0.5। তো ডেল y নট এর মান জানি, ডেল স্কয়ার y নট এর মান, এই মানগুলো আমরা এখান থেকে পাইছি টেবিল থেকে, খেয়াল করে দেখো। এই যে ডেল y নট এর মান হচ্ছে 4, ডেল স্কয়ার y নট এর মান হচ্ছে 3, ডেল কিউব y নট এর মান হচ্ছে -18, আর ডেল 4y নট এর মান হচ্ছে 40। এই মানগুলো তো আমরা জানি, সেই মানগুলো এখানে আবার লিখছি আমি। এই যে ডেল 4, ডেল স্কয়ার y নট 3, ডেল কিউব -18, ডেল 4y নট ইজ ইকুয়াল টু 40। মানগুলো লিখে নিয়েছি, p এর মান বের করে নিয়েছি, সূত্র জানা আছে, এবার বসাই দিব আমরা। সো বসাই দিলাম, বসাই দিলে দেখো এই যে চলে আসছে ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ডিফারেন্সিয়েশন। সো খুবই ইজি জিনিস, এটাই আমাদের ফর্মুলা, আমরা এটা অ্যাপ্লাই করব, আমাদের অন্য কোনো ফর্মুলা অ্যাপ্লাই আমাদের দরকার নাই। এই যে আমরা প্রথম সূত্রটা দেখেছি সেটাই অ্যাপ্লাই করব। যেমন এখানে যেগুলো দেওয়া আছে, ফাইন্ড দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ডেরিভেটিভস অফ দ্য ফাংশন টেবুলেটেড বিলো এট দ্য পয়েন্ট x ইজ ইকুয়াল টু 1.5। ঠিক আছে। তো প্রথম আমরা যেমন ধরো এটা ফার্স্ট ডিফারেন্স বের করলাম, ঠিক আছে, এটা তো আমরা y ড্যাশ ইজ ইকুয়াল টু 1। তো যদি এরকম বলে y ডাবল ড্যাশ 1 এর মান বের করো, তাহলে আমরা কি করব? এটা একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, ঠিক আছে। যদি বলে এই যেমন ফার্স্ট এন্ড সেকেন্ড ডেরিভেটিভ, দুটো ডেরিভেটিভ করছে, তো এখানে যেমন y ড্যাশ 1 বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি y ড্যাশ 1.5, y ডাবল ড্যাশ 1.5, ডাবল ড্যাশ মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন। তো সেটার জন্য কোন সূত্রটা আমি দেখাচ্ছি। প্রথমে y ড্যাশ 1 বের করবা, তারপরে আবার টেবিল তো আমার আছি, টেবিলটা তো থাকবে, তারপরে সূত্রটা আমি বলে দিচ্ছি, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই দেখো, এই সূত্রটা অ্যাপ্লাই করবে যদি বলা হয় যে y ডাবল ড্যাশ 1.5, যেমন প্রথম एग्जांपलটাই আছে y ডাবল ড্যাশ 1.5 আছে, তো সেই জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? এইটা সেকেন্ড ডেরিভেটিভের সূত্র, 1/s স্কয়ার ডেল স্কয়ার। এটা যদি y নট এর হিসাবে তোমাদের আমি বুঝাই দিচ্ছি, 1/s স্কয়ার ডেল স্কয়ার y নট প্লাস u মাইনাস 1 ডেল কিউব y নট 6u স্কয়ার মাইনাস 18u প্লাস 11 ডিভাইডেড বাই 24 ডেল 4 y নট। এভাবে কারো কি এটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে যে সেকেন্ড ডেরিভেটিভ কিভাবে করবা? এই সূত্রটা বুঝতে পারছো কিনা? ফার্স্ট ডেরিভেটিভের সূত্র তো এইটা, এই সূত্র তো অ্যাপ্লাই করলাম একটু আগে, দেখলাম, তাই না? ওটা দিয়ে তো আমরা দুইটা एग्जांपल বা তিনটা एग्जांपल ওখানেই দেওয়া আছে। সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করতে হয়, যেমন এখানে আমি প্রথম এক্সারসাইজটাই কিন্তু লেখা আছে ফাইন্ড দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ডেরিভেটিভ। তো প্রথম ফার্স্ট ডেরিভেটিভ তো এই সূত্রে অ্যাপ্লাই করে ফেলবা, তারপর তো তোমার টেবিল তো রয়েছে, টেবিল থেকে দেখে এই মানগুলো বসায় সেকেন্ড ডেরিভেটিভটাও বের করতে পারবা। তো কারো কোনো এটা বুঝতে সমস্যা আছে কিনা? আমি কিন্তু দুইটাই দিব, ফার্স্ট ডেরিভেটিভ এন্ড সেকেন্ড ডেরিভেটিভ। আশা করি সমস্যা হওয়ার কথা না, টেবিল যেহেতু দেওয়া আছে আর সূত্র দেওয়া আছে, সো আশা করি তোমরা পারবা, এটা তেমন কোনো কঠিন না। মনে করো প্রথমটাই দিলাম, এটাই হয়তো বা তোমাদের দিব এবার এখন এক্সারসাইজে। তো এটা তোমাদের কিন্তু বলা হয়েছে ফার্স্ট এন্ড সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন। সো এটা তো আজকের লেসন দুইটা কিন্তু ছিল, একটা ছিল যেটা বলা হয় ল্যাগ্রাঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা, যেটা আমাদের ইন্টারপোলেশন ফর্মুলার মানে আমাদের যেটা নরমাল ব্যাপারটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন যেটা দেখা হলো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, সেটাও ইন্টারপোলেশন ব্যবহার করতেছি, নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন নিয়ে করাইছি ডিফারেন্সিয়েশনটা। শুধু দুইটা বলেছি, ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ, দুইটাই অ্যাপ্লাই করে এই যে ফার্স্ট এক্সারসাইজটা তোমাদের এখন অ্যাসাইনমেন্টে দিব। ওকে, তোমরা যারা প্রেজেন্ট আজকে আসো, তোমাদের কিন্তু এখন 11:27 বাজে, 11:35 থেকে তোমাদের মানে পরীক্ষা শুরু হবে। আমি দুইটা ম্যাথ দিব, 11:35 থেকে শুরু করে 12:35 একটা তোমাদের টাইম থাকবে 1টা পর্যন্ত। সো তার ভিতরে তোমাদের অ্যাসাইনমেন্ট মানে ওখানে জমা দিতে হবে, ঠিক আছে? আর আমি যেটা প্রথমে বলেছিলাম, লাস্টে আমি উল্লেখ করে নিচ্ছি,
যারা প্রেজেন্ট আসছো বা যারা এখন আসছো তারা তাদের জন্যই বলতেছি যে সবাইকে প্রথমে আইডি এবং মানে সরি নাম এবং আইডি প্রত্যেক পেজের উপরে লিখতে হবে, কারণ অনেকেই দেখা যাচ্ছে কপি পেস্ট ব্যাপারটা তোমাদের মধ্যেই করছি আমি দেখছি। সো তোমাদের আমি বলতেছি কেউ কোনো কপি পেস্ট করবা না, এটা হচ্ছে পরীক্ষা। আমি কিন্তু দেখলেই বুঝতে পারবো যে এটা কপি করছে, কারণ আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিসই আমি দেখি, তোমরা খেয়াল করে দেখো কিনা আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা আমি দেখি। সো যদি কেউ আরেকজনেরটা হুবহু লিখে দেয় আমি কিন্তু ধরতে পারবো, এবং আমি বারবার বলে আসছি যে 00 দেবো, কিন্তু আমি কিন্তু 00 ক্লাস টেস্টই দিব, ঠিক আছে? সো এই কাজটা কেউ করবা না, যারটা দিব সেটা তারটা দেখবে। তোমাদের হাতে ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস দেখো, তোমরা তোমাদের ক্লাস লেকচার গুলো দেখো, আমি এই দুটো লেকচার দিয়েছি সেখানে ম্যাথ করে দেওয়া আছে, সেগুলোই তো দিব। সো সেগুলো দেখে তোমরা পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নাও, আমি একটু পরেই সেন্ড করে দিচ্ছি, তোমাদের টাইম থাকবে 1টা পর্যন্ত। ওকে, সবাই আইডি দিয়ে এখন লিপ নিতে পারো, আর আমি দিয়ে দিচ্ছি 11:35 তো, আর 2-3 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি। ওকে।